ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিফাইনিং আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দু ধরনের রিলেটিভ ক্লজ দেখতে পাই, একটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ আর আরেকটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কোন রিলেটিভ ক্লজটা কোন সিচুয়েশানে আমরা ব্যবহার করব সেটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে দেখো, ডিফাইনিং রিলেটিভ ক্লজ or restrictive relative clause or essential relative clause. We use defining relative clauses to give essential information about someone or something. আমরা ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করি কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দিতে। উই নিড দিস ইনফরমেশান, আমাদের এই তথ্যটা প্রয়োজন কিসের জন্য? ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড, বোঝবার জন্য। কি বোঝবার জন্য? হোয়াট অর হু ইজ বিং রেফার টু, কিসের সম্বন্ধে বা কার সম্বন্ধে বলা হচ্ছে। এক কথায় আমরা বলতে পারি যে রিলেটিভ ক্লজের মাধ্যমে কোনো আনডিফাইন্ড নাউন বা প্রোনাউনকে ডিফাইন্ড বানানো হয় সেটাই হলো ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না, কারণ এরা নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তারপরে দেখো, we usually use a relative pronoun who, that, which, whom, whose to introduce a defining relative clause. আমরা সাধারণভাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে who, that, which, whom, whose এগুলো ব্যবহার করি ডিফাইনিং রিলেটিভ ক্লজকে সূচনা করতে। এখানে একটা বিষয় বলে রাখি, ডিফাইনিং রিলেটিভ ক্লজে এই দ্যাট দিয়ে তোমরা হু, হুইচ, হুমকে রিপ্লেস করতে পারো, এ বিষয়টা মনে রাখবে। ডিফাইনিং রিলেটিভ ক্লজের কিছু এক্সাম্পল দেখো। যে মেয়েটা হলুদ শাড়ি পরে আছে সে আমার বোন। অনুবাদ হবে দ্য গার্ল হু ইজ ওয়ারিং ইয়েলো শাড়ি ইজ মাই সিস্টার। এখানে দেখো দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা হচ্ছে মেন ক্লজ, আর হু ইজ ওয়ারিং ইয়েলো শাড়ি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এই ডিপেন্ডেন্ট ক্লজটা এই গার্ল নাউনকে ডেসক্রাইব করছে, তার মানে এই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আবার দেখো, আমরা যদি রিলেটিভ ক্লজটা এই সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে দ্য গার্ল ইজ মাই সিস্টার, বাংলা অর্থ হবে মেয়েটা আমার বোন। প্রশ্ন হতে পারে কোন মেয়েটা আমার বোন? তাহলে দেখো, এই রিলেটিভ ক্লজের মাধ্যমে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই গার্ল নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করতে ইউজ করা হচ্ছে, তার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। 2 নম্বর দেখো, যে শিশুরা চকলেট ঘৃণা করে তারা অস্বাভাবিক। চিলড্রেন হু হেট চকলেট আর আনইউজুয়াল। একইভাবে আমরা যদি রিলেটিভ ক্লজটাকে এই সেন্টেন্স থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে চিলড্রেন আর আনইউজুয়াল, শিশুরা অস্বাভাবিক। দেখো বাক্যটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না। রিলেটিভ ক্লজের মাধ্যমে এই তথ্যটা যোগ করার ফলে আমরা বুঝতে পারছি সব শিশুরা অস্বাভাবিক নয়, যে শিশুরা চকলেট ঘৃণা করে তারা অস্বাভাবিক। তার মানে দেখো এই তথ্যটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই চিলড্রেন নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করতে সাহায্য করছে, তার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবার পরেরটা দেখো, এই সেই ভিডিও যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। দিস ইজ দ্য ভিডিও দ্যাট কিংবা হুইচ যে কোনো একটা লিখতে পারো আই ওয়ান্টেড টু শো ইউ। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি কোন ভিডিও, তাহলে দেখো তার উত্তর হবে যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। ভিডিও তো অনেক আছে, যার মধ্যে সেই ভিডিওটার কথা বলছি যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। তার মানে দেখো রিলেটিভ ক্লজের মাধ্যমে যে তথ্যটা দেওয়া হচ্ছে এটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই ভিডিও নাউনটাকে আইডেন্টিফাই বা ডিফাইন করছে, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। 4 নম্বর দেখো, যে ছেলেটিকে শিক্ষক মহাশয় গতকাল শাস্তি দিয়েছিল সে আমার ভাই। দ্য বয় হুম দ্য টিচার পানিশড ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। দেখো ক্লাসের মধ্যে অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে যে ছেলেটাকে শিক্ষক মহাশয় শাস্তি দিয়েছিল সেই আমার ভাই। তার মানে দেখো রিলেটিভ ক্লজের মাধ্যমে যে তথ্যটা দেওয়া হচ্ছে এটা একটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই বয় নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করতে সাহায্য করছে, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, আমি যে ডাক্তারের সাথে দেখা করার আশা করেছিলাম তিনি ডিউটিতে ছিলেন না। দ্য ডক্টর দ্যাট আই ওয়াজ হোপিং টু মিট
ওয়াজ নট অন ডিউটি। দেখো ডাক্তার অনেকগুলোই রয়েছে যারা ডিউটিতে ছিল না, তার মধ্যে আমি কোন ডাক্তারের কথা বলছি? আমি সেই ডাক্তারের কথা বলছি যার সাথে আমি দেখা করার আশা করেছিলাম। তার মানে দেখো রিলেটিভ ক্লজের মাধ্যমে যে তথ্যটা দেওয়া হচ্ছে এটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই ডক্টর নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করছে, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার তোমাদের জানিয়ে রাখি, ডিফাইনিং রিলেটিভ ক্লজে হু, হুইচ, হুমকে দ্যাট দিয়ে রিপ্লেস করা যায়। এবার দেখো নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ অর নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অর নন এসেন্সিয়াল রিলেটিভ ক্লজ। We use non-defining relative clauses to give extra information about the person or thing. আমরা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করি কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিতে। ইট ইজ নট নেসেসারি ইনফরমেশান, এটা প্রয়োজনীয় তথ্য নয়। অ্যাজ যেহেতু উই ডোন্ট নিড ইট টু আন্ডারস্ট্যান্ড, আমাদের এটা বোঝার প্রয়োজন নেই হু আর হোয়াট ইজ বিং রেফার্ড টু, কার ব্যাপারে বা কী সম্বন্ধে বলা হচ্ছে। সহজভাবে আমরা বলতে পারি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হলো সেই রিলেটিভ ক্লজ যা কোনো নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করে না, জাস্ট সেই নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়। এবার দেখো উই ইউজুয়ালি ইউজ হুইচ, হু, হুজ, হুম টু ইন্ট্রোডিউস আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আমরা সাধারণভাবে এই রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজকে সূচনা করতে। একটা বিষয় মনে রাখবে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনোই দ্যাট ব্যবহার করা হয় না। তারপরে দেখো এই নোটটা ফলো করো, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজেস আর অলওয়েজ সেপারেটেড বাই কমা। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজকে মূল বাক্য থেকে কমা দিয়ে পৃথক করা হয়। এবার নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের কিছু এক্সাম্পল দেখো। আমার বাবা যিনি একজন ডাক্তার তার দুটো গাড়ি আছে। মাই ফাদার হু ইজ আ ডক্টর হ্যাজ টু কার্স। এখানে লক্ষ্য করো মাই ফাদার হ্যাজ টু কার্স এটা হচ্ছে মেন ক্লজ, আর হু ইজ আ ডক্টর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু এই ডিপেন্ডেন্ট ক্লজটা মাই ফাদার অর্থাৎ এই ফাদার নাউনটাকে ডেসক্রাইব করছে, তার জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আবার দেখো এই রিলেটিভ ক্লজের দুপাশে কমা ব্যবহার করা হয়েছে। এই রিলেটিভ ক্লজটা আসলে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কেন এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ? দেখো মাই ফাদার এখানে আমার বাবা বলতে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে যাকে স্পিকারও চেনে, আর স্পিকার যাকে বলছে অর্থাৎ লিসেনার সেও চেনে। তার মানে এই নাউনটা অলরেডি আইডেন্টিফাইড, সুতরাং তার সম্পর্কে রিলেটিভ ক্লজের মাধ্যমে যে এই তথ্যটা দেওয়া হয়েছে এটা আসলে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা মোটেই এই নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়নি, তার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার দেখো দিল্লি যেটি ভারতের রাজধানী, এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর। দিল্লি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ অ্যান ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল সিটি। এখানে দেখো দিল্লি অলরেডি আইডেন্টিফাইড, ডিফাইন করা আছে, সুতরাং তার সম্পর্কে রিলেটিভ ক্লজের মাধ্যমে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা আসলে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা মোটেই এই দিল্লি নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়নি। এই তথ্যটা না দিলেও আমাদের এই নাউনটাকে আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হয় না, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কেন এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ? যেহেতু এই রিলেটিভ ক্লজটা এই নাউনটাকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়নি, শুধুমাত্র অতিরিক্ত তথ্য হিসেবে এখানে যুক্ত হয়েছে। 3 নম্বর দেখো, দিশা যাকে আমি পড়িয়েছি সে বোর্ডের পরীক্ষায় চমৎকার নম্বর পেয়েছে। দিশা হুম আই টট হ্যাজ গট এক্সিলেন্ট মার্কস ইন বোর্ড এক্সাম। এখানে যদি আমরা এই রিলেটিভ ক্লজটা এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে দিশা হ্যাজ গট এক্সিলেন্ট মার্কস ইন বোর্ড এক্সাম। দিশা বোর্ডের পরীক্ষায় চমৎকার নম্বর পেয়েছে। স্পিকার যখন বলছে যে দিশা বোর্ডের পরীক্ষায় চমৎকার নম্বর পেয়েছে, তখন ধরে নিতে হবে স্পিকার যেমন দিশাকে চেনে তেমন লিসেনারও দিশাকে চেনে। তার মানে দিশা এখানে অলরেডি ডিফাইন করা আছে, আইডেন্টিফাই করা আছে, সুতরাং তার সম্পর্কে এই যে রিলেটিভ ক্লজের মাধ্যমে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা আসলে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা মোটেই এই দিশা নাউনটাকে আইডেন্টিফাই বা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়নি, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, ইন্দিরা গান্ধী যিনি 1984 সালে নিহত হন
তিনি ছিলেন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী, হু ওয়াজ কিল্ড ইন 1984, ওয়াজ দ্য অনলি উমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। একইভাবে দেখো ইন্দিরা গান্ধী অলরেডি আইডেন্টিফাইড বা ডিফাইন নাও, সুতরাং তার সম্পর্কে এই রিলেটিভ ক্লজের মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটা আসলে অপ্রয়োজনীয় ইনফরমেশান, অতিরিক্ত তথ্য হিসেবে ইউজ হয়েছে। এটা মোটেই এই নাউনটাকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়নি, যার জন্য এটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবারে দুটো বাক্য দেখো। প্রথম বাক্যটা হচ্ছে হিজ ব্রাদার হু ওয়ার্কস অ্যাট দ্য সুপার মার্কেট ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড। আর দ্বিতীয় বাক্যটা দেখো একই রয়েছে, পার্থক্যটা হচ্ছে প্রথম বাক্যে যে রিলেটিভ ক্লজটা ব্যবহার করা হয়েছে তার দুপাশে দেখো কমা ব্যবহার করা হয়নি, আর দ্বিতীয় বাক্যে যে রিলেটিভ ক্লজটা ব্যবহার করা হয়েছে তার দুপাশে কমা ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে রিলেটিভ ক্লজটাকে বলা হয় ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর দ্বিতীয় বাক্যে রিলেটিভ ক্লজটাকে বলা হয় নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবারে প্রথম বাক্যের অর্থটা দেখো, এখানে বলা হচ্ছে যে তার অনেকগুলো ভাই আছে, তার মধ্যে যে ভাইটা সুপার মার্কেটে কাজ করে সেই হলো আমার বন্ধু। তার মানে দেখো রিলেটিভ ক্লজের মাধ্যমে যে এই তথ্যটা দেওয়া হচ্ছে এটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই ব্রাদার নাউনকে আইডেন্টিফাই বা ডিফাইন করার জন্য ব্যবহার করা হচ্ছে, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার দ্বিতীয় বাক্যটার অর্থ দেখো, দ্বিতীয় বাক্যে বোঝাচ্ছে তার একটাই ভাই রয়েছে যে সুপার মার্কেটে কাজ করে, সে হচ্ছে আমার বন্ধু। তার মানে দেখো তার একটাই ভাই রয়েছে, তার মানে এই নাউনটা অলরেডি ডিফাইন করা আছে। যেহেতু একটা রয়েছে তার জন্য এখানে আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই নাউনটা সম্পর্কে রিলেটিভ ক্লজের মাধ্যমে যেই তথ্যটা দেওয়া হচ্ছে এটা আসলে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা মোটেই এই নাউনটাকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়নি, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আরও দুটো বাক্য দেখো, দেখো একই বাক্য, দ্য মোবাইল হুইচ আই বট ইয়েস্টারডে ইজ ব্রোকেন। দেখো প্রথম বাক্যে রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর দ্বিতীয় বাক্যে রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। প্রথম বাক্যে অর্থটা কী দাঁড়াচ্ছে, যে তার অনেকগুলো মোবাইল আছে, তার মধ্যে যে মোবাইলটা আমি গতকাল কিনেছিলাম সেটাই হচ্ছে ভাঙা। সুতরাং এই দেখো রিলেটিভ ক্লজের মাধ্যমে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে এটা প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা এই মোবাইল নাউনটাকে আইডেন্টিফাই বা ডিফাইন করার জন্য ব্যবহার করা হচ্ছে, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার দ্বিতীয় বাক্যের অর্থটা দেখো, দ্বিতীয় বাক্যে বোঝাচ্ছে তার একটাই মোবাইল ফোন রয়েছে যেটা সে গতকাল কিনেছিল, সেটা ভাঙা। তার মানে দেখো এই মোবাইল এই নাউনটা অলরেডি ডিফাইন করা আছে, আইডেন্টিফাইড করা আছে, তার জন্য এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা আসলে অতিরিক্ত তথ্য হিসেবে ইউজ হয়েছে। এই তথ্যটা এই মোবাইল নাউনটাকে আইডেন্টিফাই করছে না, যার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবার এক নম্বর রুলটা দেখো, ইন আ ডিফাইনিং রিলেটিভ ক্লজ দ্য রিলেটিভ প্রোনাউন ক্যান বি ওমিটেড হোয়েন ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ক্লজ। ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনকে অমিট করা যায় যখন রিলেটিভ প্রোনাউনটা ক্লজের অবজেক্ট রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, দ্য গার্ল হুম আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। যে মেয়েটার সাথে আমি গতকাল দেখা করেছিলাম সে আমার বন্ধু। এখানে দেখো এই হুম রিলেটিভ প্রোনাউনটা এই মেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে, যার জন্য এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা অমিট করতে পারি। আমরা শুধুমাত্র লিখতে পারি দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। এটা দেখো ডিফাইনিং রিলেটিভ ক্লজ, কিন্তু এটা যদি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হতো তাহলে কিন্তু আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে অমিট করতে পারতাম না। পরের এক্সাম্পল দেখো, দ্য মোবাইল হুইচ আই বট ইয়েস্টারডে ইজ এক্সপেন্সিভ। যে মোবাইল ফোনটা আমি গতকাল কিনেছিলাম সেটা দামি। এখানে দেখো এই হুইচ রিলেটিভ প্রোনাউনটা এই বট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে, যার জন্য এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা অমিট করতে পারি। কিন্তু এটা যদি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হতো তাহলে কিন্তু আমরা এটাকে অমিট করতে পারতাম না। পরের এক্সাম্পল দেখো, দ্য ম্যান হু ইজ সিটিং নেক্সট টু মি ইজ মাই টিচার। যে লোকটা আমার পাশে বসে আছে সে আমার শিক্ষক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর এখানে দেখো এই রিলেটিভ প্রোনাউনটা এখানে সাবজেক্টের কাজ করছে, যার জন্য এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা অমিট করতে পারবো না। এবার পরেরটা দেখো, আই নো দ্য ম্যান হুজ মোবাইল ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। আমি সেই লোকটাকে জানি যার মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর এর মধ্যে দেখো হুজ মোবাইল এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট,
আর এই হু সেখানে রিলেটিভ ডিটারমিনার, এই মোবাইল নাউনে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। এক্ষেত্রেও আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে অমিট করতে পারবো না। মনে রাখবে ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হলে অমিট করা যায়, কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হলে কখনোই অমিট করা যায় না। রুল নাম্বার 2 দেখো, ইন বোথ ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজেস প্রিপোজিশনস আর ইউজুয়ালি ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লজেস। ডিফাইনিং আর নন ডিফাইনিং এই দুটো রিলেটিভ ক্লজের ক্ষেত্রেই প্রিপোজিশনকে সাধারণভাবে ক্লজের শেষে ব্যবহার করা হয়, বাট ইন ফর্মাল ইংলিশ প্রিপোজিশনস আর ইউজড বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন। কিন্তু ফর্মাল ইংলিশে প্রিপোজিশনকে রিলেটিভ প্রোনাউনের আগে ব্যবহার করা হয়, অর্থাৎ ফর্মাল ইংলিশে ডিফাইনিং হোক আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হোক, প্রিপোজিশনকে সর্বদা রিলেটিভ প্রোনাউনের আগে ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, এই সেই নদী যেখানে শিশুরা সাঁতার কাটতে পছন্দ করত। অনুবাদ দেখো, ইট ওয়াজ দ্য রিভার দ্যাট দ্য চিলড্রেন প্রেফার টু সুইম ইন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর দেখো রিলেটিভ ক্লজের শেষে দেখো ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই দ্যাট রিলেটিভ প্রোনাউন। এই দ্যাট রিলেটিভ প্রোনাউনটা দেখো ব্র্যাকেটে রেখে দিয়েছি, ইচ্ছা করলে তোমরা এটাকে অমিটও করতে পারো। তার কারণ হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা এই ইন প্রিপোজিশনে অবজেক্টের কাজ করছে, যেহেতু এটা অবজেক্টের কাজ করছে যার জন্য এটাকে অমিটও করা যায়। এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যেখানে এই প্রিপোজিশনটাকে রিলেটিভ ক্লজের শেষে রাখা হয়েছে, কিন্তু যদি এটা ফর্মাল ইংলিশ হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রিপোজিশনটা শেষে বসবে না, সেই প্রিপোজিশনটা এই রিলেটিভ প্রোনাউনের আগে বসাতে হবে। সেক্ষেত্রে আর দ্যাট ব্যবহার করলে চলবে না। যেমন এটা দেখো, ইট ওয়াজ দ্য রিভার ইন হুইচ দ্য চিলড্রেন প্রেফার টু সুইম। এখানে দেখো প্রিপোজিশনটা এই রিলেটিভ প্রোনাউনের আগে বসানো হয়েছে, এক্ষেত্রে দেখো দ্যাট ইউজ করা হয়নি, দ্যাটের পরিবর্তে হুইচ ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, এই সেই ছেলেটা যার ব্যাপারে আমি কথা বলছিলাম। দিস ইজ দ্য বয় দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর দেখো রিলেটিভ ক্লজের শেষে এই অ্যাবাউট প্রিপোজিশন বসেছে, এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই দ্যাট রিলেটিভ প্রোনাউন। এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যেখানে প্রিপোজিশনকে আমরা রিলেটিভ ক্লজের শেষে ব্যবহার করেছি, কিন্তু এটা যদি ফর্মাল ইংলিশ হয় তাহলে সেক্ষেত্রে এই প্রিপোজিশনকে আমাদের এই রিলেটিভ প্রোনাউনের আগে রাখতে হবে, সেক্ষেত্রে আর দ্যাট ব্যবহার করলে চলবে না। যেমন এই বাক্যটা দেখো, দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম আই ওয়াজ টকিং। এখানে দেখো প্রিপোজিশনকে রিলেটিভ প্রোনাউনের আগে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে দেখো দ্যাটের পরিবর্তে এখানে হুম ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, যে চাকরির জন্য তিনি আবেদন করেছিলেন সেটি খুবই ভালো। দ্য জব দ্যাট হি অ্যাপ্লাইড ফর ইজ ভেরি গুড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এই জব এই অ্যান্টিসিডেন্টটাকে ডিফাইন্ড বা আইডেন্টিফাই করছে। আর লক্ষ্য করো রিলেটিভ ক্লজের শেষে দেখো ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই দ্যাট রিলেটিভ প্রোনাউন। এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যে ইংলিশকে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ফর্মাল ইংলিশের ক্ষেত্রে এই ফর প্রিপোজিশনকে এই রিলেটিভ প্রোনাউনের আগে বসাতে হবে, সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করলে চলবে না। যেমন এই বাক্যটা দেখো, দ্য জব ফর হুইচ ই অ্যাপ্লাইড ইজ ভেরি গুড। এক্ষেত্রে লক্ষ্য করছো যে ফর প্রিপোজিশনটা রিলেটিভ প্রোনাউনের আগে বসানো হয়েছে, আর এই দ্যাটের পরিবর্তে এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। পরের বাক্য দেখো, সোনিয়া যার সম্পর্কে তুমি কথা বলছো সে খুবই বুদ্ধিমান। সোনিয়া হুম ইউ আর টকিং অ্যাবাউট ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর লক্ষ্য করো রিলেটিভ ক্লজের শেষে দেখো অ্যাবাউট প্রিপোজিশন ইউজ হয়েছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই হুম রিলেটিভ প্রোনাউন। এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যেখানে প্রিপোজিশনটা শেষে ব্যবহার করা হয়েছে, কিন্তু ফর্মাল ইংলিশের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা এই রিলেটিভ প্রোনাউনের আগে রাখতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু হুমের পরিবর্তে কখনই দ্যাট ইউজ করা যাবে না, যেহেতু এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। তাহলে দেখো এই বাক্যটা দেখো, সোনিয়া অ্যাবাউট হুম ইউ আর টকিং ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখো ফর্মাল ইংলিশে প্রিপোজিশনকে রিলেটিভ প্রোনাউনের আগে রাখা হয়েছে। আর একটা বাক্য দেখে নাও, জনের বাবা যার সাথে আপনি কথা বলেছেন তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। জনস ফাদার হুম ইউ স্পোক টু হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ জব। এখানে দেখো
এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজের শেষে দেখো টু প্রিপোজিশন বসেছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই হুম রিলেটিভ প্রোনাউন। যেহেতু এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এক্ষেত্রে এই হুমের পরিবর্তে দ্যাট ইউজ করা যাবে না। আর এই রিলেটিভ প্রোনাউনটাকে এই রিলেটিভ ক্লজ থেকে কখনোই অমিট করা যাবে না। আর এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যেখানে টু প্রিপোজিশন শেষে বসেছে। ফর্মাল ইংলিশের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা এই রিলেটিভ প্রোনাউনের আগে বসাতে হবে। বাক্যটা দেখো, জনস ফাদার টু হুম ইউ স্পোক হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ জব। আশা করি ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।